পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। এবার লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। চালু হওয়ার প্রতীক্ষায় দিনাজপুরে বিরল স্থলবন্দর। 4 দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি রপ্তানি পাশাপাশি যাত্রী পরিবহন করা যাবে রেল এবং সড়ক পথে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যুদ্ধ শিশু স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তারাশের মেরিনা খাতুন। উচ্ছ্বসিত পরিবারের সদস্য, এলাকাবাসী এবং বীর মুক্তিযোদ্ধারা। ঝালকাঠিতে মুগ ডালে বাম্পার ফলন, উৎপাদিত ডাল জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর যাত্রা শুরু করেছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট ওপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। তবে বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। লোৎসেতে আগে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে 2টি 8,000 শৃঙ্গ চড়েননি। এই লক্ষ্য পূরণ হলে বাবর আলী হবেন বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে চালু হওয়ার প্রতীক্ষায় দিনাজপুরে বিরল স্থলবন্দর। পশ্চিমবঙ্গের রাধিকাপুর হয়ে ভারত, নেপাল এবং ভুটানের সাথে 4 দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি যাত্রীও পরিবহন করা যাবে রেলপথ এবং সড়ক পথে। এতে সরকারি রাজস্ব আদায় এবং ভাড়া বাবদ রেলওয়ে আয় বৃদ্ধি ছাড়াও সময় এবং পণ্য পরিবহনে ব্যয় কমে আসবে। স্থানীয় কর্মসংস্থানে দেখা যাবে আলোর মুখ। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। ব্রিটিশ ও পরবর্তী সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন হয়ে পণ্য এবং যাত্রী পরিবহন করা হতো প্রতিবেশী দেশগুলোর মধ্যে। 2005 সালে ভারতীয় এলাকায় রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে ত্রিদেশীয় পণ্য ও যাত্রী পরিবহনের সুবিধার্থে ইতিমধ্যে 1003 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশে মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। স্থানীয়রা জানান, এই স্থলবন্দরটি চালু হলে কর্মসংস্থান হবে লাখো মানুষের, ভারতে যেতে বাঁচবে সময়। আয়ের উৎস, টাকার পরিমাণটা বাড়বে, তারা ভালো মতো একটা কাজ করতে পারবে, যে সে টাকাটা নিয়ে পরিবারের যেন ভালো কাজ করতে পারে। এটা যদি মনে করেন চালু হয় তাহলে আমাদের এলাকার অনেকজন ব্যবসা অনেক উন্নতি করতে পারবে, আমাদের জন্য কর্মসংস্থান হবে। ব্যবসার জায়গা হিসেবে এখানে বিরল কিন্তু অনেক উন্নত জায়গা। স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারের দৃঢ় পদক্ষেপে স্থলবন্দর বাস্তবায়নের জন্য এডিবি অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা সবাই মিলে এই পোর্টটাকে বাস্তবায়ন করতে পারবো এবং এডিবি সেটা ইচ্ছা প্রকাশ করেছে। আমরা প্রত্যাশা করছি এখানে ইমিগ্রেশনও তাড়াতাড়ি চালু হবে এবং রেল এবং অন্যান্য যে স্থাপনাগুলো এটা আমাদের অতি সত্বর চালু হবে। বিরল স্থলবন্দরটি চালু হলে আমদানি রপ্তানির মাধ্যমে উত্তরের জনপদ আরো উন্নত হবে বলে আশাবাদী স্থানীয়রা। যে আশেপাশের যে অঞ্চলে যে ট্রান্সপোর্টের যে মালগুলো আসে এগুলো অতি সহজে মানুষ পেয়ে যাবে। আমাদের দাবি হলো স্থলবন্দরটা চালুক, যত তাড়াতাড়ি চালুক। আজকে দিনাজপুরের যে অসংখ্য ব্যবসায়ী আছে, আমাদের বিরল স্থলবন্দরটি চালু হলে দিনাজপুরের অধিকাংশ ব্যবসায়ী খুব স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারবে, এটি আমরা মনে করছি। দেশের একমাত্র এই বন্দরে রেলপথ এবং সড়কপথ রয়েছে। এই বন্দর দিয়ে শুধুমাত্র ভারত নয়, পাশাপাশি নেপাল ও ভুটানেও যোগাযোগ করা সহজ হবে। শামস রাবিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ পূর্ণাঙ্গভাবে চালু হবে আগামী অক্টোবরে। ভাঙ্গা জংশনের নির্মাণ কাজ শেষ হবে সেপ্টেম্বরে। রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকা পর্যন্ত চান্দনা কমিউটার ট্রেন চলাচল করছে। ট্রেনটি ফরিদপুরে স্টপেজ দেওয়ার দাবি স্থানীয়দের। শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় অবস্থিত ভাঙ্গা রেলওয়ে জংশনের নির্মাণ কাজ পরিদর্শনের সময় রেলমন্ত্রী জিল্লুর হাকিম এসব তথ্য জানান। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সহ বাংলাদেশ সেনাবাহিনী, চায়নার রেলওয়ে কোম্পানি সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী। শনিবার রাতে দুর্ঘটনাগুলো ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন, উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণা শেষে জুয়েল মোল্লা সহ 3 জন একটি মোটরসাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন। ফকিরকান্দি বাইপাস দিয়ে শহরে ঢোকার সময় যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে 3 জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তারা মারা যান। অন্যদিকে শহরতলির চাপাইল ব্রিজে ঘুরতে যাওয়ার সময় একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এক কিশোর নিহত হয়। আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমবেত হয়। এই সময় নেতাকর্মীর ভিড়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতির কারণে দেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদ এখন প্রায় নির্মূল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। শনিবার সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার সহ অন্যান্যরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপে আগামী 29 মে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। প্রার্থী এবং তাদের সমর্থকদের গণসংযোগ সহ উঠান বৈঠক এবং পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওরে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পার করছে প্রার্থীরা সহ তাদের সমর্থকরা। চলছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণা। চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান জনি, শাকিল প্রতীক নিয়ে আতাউর রহমান জানুদ, দর্জি আনারস প্রতীক নিয়ে এবং আফজাল হোসেন খান জকি টেলিফোন প্রতীক নিয়ে র্যালি বের করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যুদ্ধ শিশু স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তারাশের মেলিনা খাতুন। দীর্ঘ সময় পার হলেও এই স্বীকৃতির আনুষ্ঠানিক চিঠি পাবার খবরে উচ্ছ্বসিত পরিবারের সদস্য, এলাকাবাসী এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন ইলিয়াস কমল। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে জড়িত মেলিনা খাতুনের জন্ম। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের পর পচি বেগমের গর্ভে জন্ম নেন এই যুদ্ধ শিশু। 2018 সালে মা বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতির পর 2022 সালে মেলিনা খাতুনকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতির আবেদন করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 82তম সভা থেকে স্বীকৃতির প্রস্তাবনা মন্ত্রিসভায় পাঠানো হয়। তারই ধারাবাহিকতায় 89তম সভায় যুদ্ধ শিশু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পান মেরিনা। আনুষ্ঠানিক চিঠির ঘোষণায় উচ্ছ্বসিত মেরিনার পরিবার। একই সঙ্গে রাষ্ট্রীয় ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিও জানান তিনি। আমি তার চাকরি করতে পারব না, আমার জীবন তো চলেই গেছে, আমার স্বামীটা পঙ্গ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে হাত গেছে, কান গেছে, আমার স্বামীটা চিকিৎসার জন্যে যদি তারা কিছু সাহায্য করলেনি। এই স্বীকৃতিতে নানা সময় কটু কথা শুনে আসা আর তার গায়ে লাগবে না বলেও মন্তব্য করেন মেরিনার স্বজনরা। জননেত্রী শেখ হাসিনা আমার মাকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াতে এখন আমরা মানুষের কাছে বলতে পারবো, মাথা উঁচু করে বলতে পারবো যে আমার মা একজন যুদ্ধ শিশু। আকুল আবেদন জানাই যেন অতি সত্বর যেন সে যুদ্ধ শিশু সে যেন এটা পায়, যত সরকারি যত সুযোগ সুবিধা আছে মুক্তিযোদ্ধা গেজেটে। সরকারের এমন সিদ্ধান্ত মাইল ফলক হয়ে থাকবে মনে করেন স্থানীয়রা। অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করে ওনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে দাবি করছি সরকারের কাছে। বয়স বিবেচনায় তাকেও মুক্তিযোদ্ধাদের মতো ভাতা দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই দুগ্ধ শিশুর প্রতি একটু সদয় হয়ে যা কিছু করার দরকার সরকারিভাবে নির্দেশনা পরিচালনা করে।
এ ঘটনার মাধ্যমে সরকার মেরিনের কাছ থেকে কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন। যুদ্ধ শিশু যারা, তাদের প্রতি সরকারের এবং রাষ্ট্রের একটা দায়বদ্ধতা ছিল এবং আছে। এর মাধ্যমে আমি মনে করি যে রাষ্ট্র এবং সরকার আমরা সবাই দায়মুক্ত হতে পারবো। মধ্যবয়সে এসে যুদ্ধ শিশুর স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিবারের সদস্য সহ গ্রামের মানুষও। এবার মেরিনাকে অন্যান্য সুযোগ সুবিধা দিলে রাষ্ট্রের দায়িত্ব পুরোপুরি পালন করা হবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। ইলিয়াস কমল, মাই টিভি। ঝালকাঠিতে এবছর মুগ ডালে বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত ডাল জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে একদিকে যেমন ভালো দাম পাচ্ছেন চাষিরা, অন্যদিকে মুগ ডাল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। প্রতিনিধি সাইদুল ইসলাম ফরাজির রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় উঠেছে মুগ ডাল চাষ। জেলায় এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে, ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের সহযোগিতায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 400 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ বেশি হয়েছে। কম খরচে উৎপাদন ভালো এবং লাভ বেশি হওয়ায় নতুন কৃষি উদ্যোক্তারা ডাল চাষে আগ্রহী হচ্ছেন। ডালের যে ফলন, সেটা যদি বাস্তব যদি কেউ না দেখে তাহলে তাকে বোঝানো যাবে না যে কি পরিমাণ হয়েছে। কৃষির পাশাপাশি নারীরাও কৃষিকাজ করি, ফলন খুব ভালো আসছে। কৃষকদের সময় মতো বীজ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আশা করা যাচ্ছে যে এ থেকে প্রায় 5,500 মেট্রিক টন মুগ উৎপাদিত হবে এবং এটি কিন্তু সবচেয়ে মুগ চাষে কিন্তু কৃষকরা দিন দিন কিন্তু আগ্রহ হয়ে উঠছে, কারণ মুগ চাষে কিন্তু তুলনামূলকভাবে খরচ কম। জেলায় এই বছর 2624 হেক্টর জমিতে মুগ ডালের চাষ হয়েছে। এস এম হামিম, মাই টিভি। রংপুরে পীরগাছা উপজেলার সাতদরগা বাজার পাশে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় 40 মণ মাছ মারার অভিযোগ উঠেছে, যার আনুমানিক মূল্য 3 থেকে 4 লাখ টাকার মতো। এই বিষয়ে পীরগাছা থানার এএসআই বলেন, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁয় জেলা কেবল অপারেটর বৃন্দের সাথে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁ শহরের ফুড প্যালেস মিলনায়তনে জেলা কেবল অপারেটরের আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কোয়াবের সভাপতি ABM সাইফুল ইসলাম সোহেল। মতবিনিময় অনুষ্ঠানে DG1 ডিজিটাল গ্রুপের পরিচালক আলম খান সহ নওগাঁ জেলার 11টি উপজেলার কেবল অপারেটরের সদস্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী কিশোর গ্যাংদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সম্ভব নয়। শনিবার চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডলের বাজারে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই রোধে বিট পুলিশ সভায় এসব কথা বলেন তিনি। দিনাজপুরে পার্বতীপুরে সড়ক মহাসড়কের পাশে শোভা ছড়ানোর মাধ্যমে গ্রীষ্মের উষ্ণতা জানান দিচ্ছে রক্তবর্ণের গন্ধহীন ফুল কৃষ্ণচূড়া। থোকায় থোকায় এসব ফুল সহসায় নজর কাটছেন পথচারী সহ সর্বসাধারণের। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে সৌন্দর্য বর্ধনে বাজার মূল্যহীন পূর্ব আফ্রিকার এই ফুল কৃষ্ণচূড়া গাছ রোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। দর্শক, মাই টিভি জেলা সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। এবার লক্ষ্য পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। চালু হওয়ার প্রতীক্ষায় দিনাজপুরে বিরল স্থলবন্দর। 4 দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি যাত্রী পরিবহন করা যাবে রেল এবং সড়ক পথে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যুদ্ধ শিশু স্বীকৃতি পেয়েছেন সিরাজগঞ্জের তারাশের বেরিনা খাতুন। উচ্ছ্বসিত পরিবারের সদস্য, এলাকাবাসী এবং বীর মুক্তিযোদ্ধারা। ঝালকাঠিতে মুগ ডালের বাম্পার ফলন। উৎপাদিত ডাল জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে মাইটিভি সংবাদটা ভিজিট করুন YouTube/মাইটিভি বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠানটা ভিজিট করুন YouTube/মাইটিভি বাংলা, Facebook/মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।